ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো তৈলবীজ বাদামের রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে। দেখুন, ভোজ্য তেলের চাহিদার মাত্র 50% আমাদের রাজ্যে উৎপন্ন হয়, তাই এ ব্যাপারে অনেকটাই বাইরের রাজ্যগুলির উপর আমাদের নির্ভর করতে হয়। অথচ বাদাম কিন্তু তৈলবীজ হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ফসল। এই রাজ্যে যার উৎপাদন এবং ব্যবহার এখনও যথেষ্ট কম, এবং সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই চাষকে বাড়িয়ে নেওয়ার। কারণ বাদাম থেকে 45 থেকে 50% তেল পাওয়া যেতে পারে, 25 থেকে 30% প্রায় প্রোটিন পাওয়া যেতে পারে। এমনকি এই চাষ খরিফ, রবি বা গ্রীষ্মকালীন মরশুমেও চাষ করা যেতে পারে। এখন এসব কথা ভেবে কৃষক বন্ধু যদি আগ্রহী হনও যে কিভাবে চাষ করবেন বা চাষ করতে আগ্রহী যদি হন, সেক্ষেত্রে কিভাবে এই চাষকে সুরক্ষিত করা যেতে পারে, অর্থাৎ রোগ পোকার নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে, তাই নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি সহকৃষি অধিকর্তা শস্য রক্ষা বীরভূম আশুতোষ মণ্ডলকে। নমস্কার আশুতোষ বাবু। প্রথমেই আমরা জানতে চাইব যে এই চাষের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিলে পরে রোগ পোকার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে? হ্যাঁ, সমস্ত ফসলের মতো বাদামেও যদি আমরা প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা নিই, তাহলে আমরা রোগ পোকাকে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। যেমন প্রথম ব্যবস্থা হচ্ছে আমাদের বীজ শোধন। এই বীজ শোধনের পরবর্তী যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা হচ্ছে আমাদের যে সুষমভাবে সার প্রয়োগ। সুষমভাবে সার প্রয়োগে বলতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের ক্ষেত্রে বোঝায়। এছাড়াও কিছু অনুখাদ্য এবং সালফার যে গন্ধক, সেটার ব্যাপারেও আমরা যদি ঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের রোগ পোকা অনেকটাই কম হয়। আর আমাদের যদি জৈব ছত্রাকনাশক কিছু আছে সেগুলো ব্যবহার করা যায়, তাহলে আমরা ছত্রাক জাতীয় রোগ থেকেও আমরা এড়াতে পারি। আর কিছু কিছু রোগ আছে যেগুলো আমাদের প্রাথমিক লক্ষণ দেখার পর যদি সেই আক্রান্ত অংশগুলোকে তুলে দিই, তাহলে সেখান থেকে পরবর্তীকালে রোগটা কম ছড়ায়। আচ্ছা, তার মানে অনেকগুলো উপায় রয়েছে। তো প্রথমেই জানতে চাইবো যে বাদাম চাষের ক্ষেত্রে বীজ শোধন কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, বীজ শোধন একটা খুব জরুরি দরকার, যেটা রোগের ক্ষেত্রে, বিশেষ করে রোগকে কমানোর জন্য। তো বাদাম তো আমরা সবাই জানি খোলার ভিতরে থাকে। আমরা কিন্তু ওই খোলা ছাড়িয়ে বেশি দিন রাখা যায় না। খোলা ছাড়ানোর পরেই কিন্তু বাদামটাকে আমাদের শোধন করে নিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দিন 15 আগে বাদামটাকে খোলার থেকে ছাড়িয়ে নিয়ে সেটাকে আমরা শোধন করতে পারি। এই শোধন করাটা আমরা দুভাবে করতে পারি, একটা জৈব উপায়ে, একটা রাসায়নিক উপায়। জৈব উপায় বলতে এখন আমাদের ট্রাইকোডার্মা ভিরিডি বলে একটা ছত্রাক পাওয়া যায়, যেগুলো ছত্রাক রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখে। সেক্ষেত্রে আমাদের প্রতি কেজি বীজের জন্য 5 থেকে 6 গ্রাম ওই ছত্রাকনাশক বীজের সাথে মিশিয়ে দিতে হবে। অথবা আমরা এটাকে করতে পারি যে রাসায়নিকভাবে বীজ শোধনের জন্য, সেখানে আমরা কার্বেন্ডাজিম, যেটা ব্যাবিস্টিন নামে পাওয়া যায়, ম্যানকোজেব, যেটা আমাদের ডাইথেন M45, ইন্দোফিল M45 ইত্যাদি নামে পাওয়া যায়, অথবা থাইরান বা ক্যাপটান ইত্যাদি দিয়েও, এবং সেগুলো হচ্ছে থাইরান বা ক্যাপটান 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, আবার ম্যানকোজেবের ক্ষেত্রে ওটা 4 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, কার্বেন্ডাজিম হচ্ছে 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য দিয়ে আমরা এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে বীজটাকে শোধন করতে পারি। এক্ষেত্রে তো এই বাদাম যেহেতু একটা সিম্ব জাতীয় উদ্ভিদ, তাই আমাদের ওখানে রাইজোবিয়াম কালচার দিয়েও বীজটাতে যদি শোধন করা যায়, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে নাইট্রোজেনের চাহিদাটা মেটানো যায়। সেক্ষেত্রে আমাদের 15 দিন আগে রাসায়নিক শোধন করে নেওয়ার পর আমরা তখন সেটাতে ওই রাইজোবিয়াম কালচারগুলো মিশিয়ে তখন আমরা জমিতে ফেলবো। তাহলে আমাদের যেমন রোগ কমবে, এদিক থেকে আমাদের নাইট্রোজেনের চাহিদাটাও রাইজোবিয়াম থেকে মিটে যাবে। আচ্ছা, অর্থাৎ পরবর্তীকালে সুরক্ষিত করতে গেলে বীজ শোধন খুব জরুরি আপনি বলছেন, এবং কিভাবে করা উচিত সেটাও আমরা জেনে নিয়েছি। এবারে জানতে চাইবো, আপনি বললেন যে জৈব ছত্রাকনাশক প্রয়োগেরও প্রয়োজন হয়, সেটা কিভাবে করা যেতে পারে? আমাদের বাদাম চাষে কিছু কিছু মাটিতে যে ছত্রাকগুলো বাস করে সেগুলো আমাদের বাদামে বেশ ক্ষতি করে, যেমন গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ। তো এই ধরনের পচা রোগ কমানোর জন্য মাটিতেই আমাদের প্রকৃতির কিছু কিছু মানে উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া বাস করে। সেগুলো কিন্তু আমরা যদি বাইরের থেকে আরও বেশি পরিমাণে দিয়ে ফেলি, তাহলে আমাদের এই যে গোড়াতে মাটির থেকে যে রোগগুলো হয় সেগুলো কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা একটা ট্রাইকোডার্মা ভিরিডি নামে উপকারী ছত্রাক আছে, আর একটা সিউডোমোনাস ফ্লোরোসেন্স বলে একটা উপকারী ব্যাকটেরিয়া আছে। এই দুটোই কিন্তু বাজারে আমাদের এখন পাওয়া যায়। এগুলো দিয়ে আমরা সরাসরি মাটিতে যদি প্রয়োগ করি, তাহলে আমাদের মাটিতে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া জীবাণুগুলো বেশি বেড়ে যাওয়ার ফলে অপকারী ছত্রাকগুলো আমাদের বংশবৃদ্ধি করতে পারবে না। এটা নিয়ম হচ্ছে, আমরা যে বাজারে এগুলো প্রতি একর জমিতে 2 থেকে 3 কিলো আমরা কিনে নেব,
এবং ঠিক যেমন দইয়ে সাজা দিলে আমাদের দইটাকে দুধ দিয়ে সাজা দিলে দই হয়, ঠিক সেরকমভাবে এটা আমরা 100 কেজি গোবর সারের সাথে 100 কেজি ভালো গোবর সারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোর পর এটাকে দিন 10-12 ছায়াতে যদি রেখে দেওয়া হয় এবং মাঝে মাঝে উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া যায়, তাহলে হবে কি এই পুরো ছত্রাকটাই ওই যে 100 কেজি গোবর সারের মধ্যে তাদের বৃদ্ধি ঘটে, গোটাটাই আমরা 100 কেজি বলতে গেলে আমরা এই জীবাণুটা পেয়ে যাব। সেইটা তখন সরাসরি 1 একর জমির জন্য প্রয়োগ করা যেতে পারে এবং সেখানে তখন এই মাটির থেকে যে ছত্রাক জাতীয় রোগগুলো হয় সেগুলো হবে না। এবং এটা যদি মাটিতে জৈব সার বেশি থাকে তাহলে এটা মাটিতে থেকে যাবে এবং পরবর্তীকালেও আমাদের কোনো এই ধরনের রোগ হবে না সেই জমিতে। আচ্ছা, এবারে জানতে চাইবো যে বাদামের ক্ষেত্রে কি কি ধরনের রোগ দেখা যায়? হ্যাঁ, রোগ দেখা যায় বলতে আমরা সবথেকে যেটা বেশি দেখি সেটা হচ্ছে আমাদের টিক্কা রোগ। টিক্কা রোগ মানে পাতায় দাগ। তারপরে আমাদের কিছু আছে যেটা আমাদের গোড়া পচা, শিকড় পচা এই জাতীয় রোগ। আর কিছু আছে যে গুচ্ছ পাতা হয়ে যায় এবং কুঁড়ি শুকনো রোগ। তো প্রথমে টিক্কা রোগের কথা বলি, যেটা আমরা সব সময় বাদাম লাগালেই দেখতে পাবো এবং এটা বাদামের যে কোনো অবস্থায় হতে পারে, চারা গাছ থেকে একদম বেশি বয়সের গাছ পর্যন্ত হতে পারে। তো যদি আমাদের বেশি বয়সের গাছে হয় তখন কিন্তু আমাদের অতটা এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও চলবে, কারণ তখন বাদামটা হয়ে যায়। এখন যদি প্রথম দিকে হয় তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে। 2 ধরনের কালো দাগ দেখা যায় যেটাকে টিক্কা বলা হয়। একটা হচ্ছে পাতার উপরের দিকে বাদামি দাগ থাকবে এবং তার চারিপাশে একটা হলুদ আভা থাকবে। এটা জলদি লাগে এবং এই ক্ষেত্রে উপরের দিকের বাদামি অংশটা বাদামিটা খুব গাঢ় বাদামি হবে, ভিতরের দিকটা হালকা বাদামি হবে। আর একটা হচ্ছে যেটা একটু পরের দিকে আসে সেটা হচ্ছে নাবি দাগ। সেটা হবে পাতার নিচের দিকটা একদম পুরো কালো হয়ে যাবে, ছোট ছোট। সেগুলো পরবর্তীকালে একসাথে লেগে গিয়ে গোটা পাতাটাই শুকিয়ে ঝরে যেতে পারে এবং সেখানে আমাদের ফলনের খুব কম হয়ে যেতে পারে। আচ্ছা, এটা আমরা রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। অনেকগুলি রাসায়নিক আছে যেগুলো দেওয়া যেতে পারে। তার মধ্যে যেমন কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব মেশানো একটা পাওয়া যায় যেটাকে সাপ নামে পাওয়া যায়। সেটা প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে স্প্রে করলে এটা কমে যেতে পারে। অথবা কার্বেন্ডাজিম যেটা ব্যাবিস্টিন নামে পাওয়া যায় সেটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। অথবা ম্যানকোজেব যেটা আমাদের ইন্দোফিল M45 ইত্যাদি নামে পাওয়া যায় সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। অথবা আমাদের আরও দুটি পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমাদের কপার অক্সিক্লোরাইড দেওয়া যেতে পারে, হেক্সাকোনাজল এবং প্রপিকোনাজল এটাও আমরা ব্যবহার করে এই রোগটাকে কমাতে পারি। আর এক্ষেত্রে আমাদের কিন্তু ওই প্রয়োগ করলে কিন্তু খুব ভালো রকমই কাজ হয়। আচ্ছা, আরও একটা রোগের কথা বলছিলেন যে মরিচা রোগের কথা। মরচে রোগটা হচ্ছে পাতার নিচের দিকে এই দাগটা হয়। পাতার নিচের দিকে ফোলা 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 দাগ হবে এবং একটু লালচে আকারে ফোলা থাকবে, কিন্তু পাতার উপরের দিকে এই দাগটা কিন্তু একটু পচা পচা দাগ থাকবে। সেটাতে আমাদের পাতার নিচের দিকটায় দাগটা বেশি হবে। উভয় ক্ষেত্রে আমাদের যে টিক্কা রোগের কথা বললাম এবং মরিচা রোগের কথা বললাম, উভয় ক্ষেত্রেই কিন্তু দমন ব্যবস্থাটা একই রকম। আচ্ছা, এবারে জানতে চাইবো কিছু গোড়া পচা রোগের কথা বলেছিলেন, তো সেগুলো কীরকম? হ্যাঁ, 2 রকমের পচা দেখা যেতে পারে। একটা গোড়া পচা আছে, একটা শিকড় পচা রোগ। গোড়া পচা রোগটা খুব মারাত্মক এবং সেটা একদম বীজের অঙ্কুরোদ্গম যখন থেকে হয় তখন থেকে শেষ অবধি লেগে যেতে পারে এবং সেক্ষেত্রে গাছের গোড়াটা পচে গিয়ে আমাদের প্রথম দিকে যখন এই রোগটা দেখা যায় তখন একদম ওই হালকা সবুজ রঙের গাছটা কিন্তু ঢলে পড়ে মারা যেতে পারে। এক্ষেত্রে এটা আমাদের কোলার রড বলে ইংরেজিতে। আর একটা হচ্ছে যেটা আমাদের শিকড় পচা রোগ, সেটা কালো রঙের একটা ছত্রাক মানে পচে গেলে কালো রঙের দেখা যায়, আবার একটা সাদা রঙের দেখা যায়। উভয় ক্ষেত্রেই কিন্তু গাছটা পুরো মরে গিয়ে আমাদের ফলনের একদম কমিয়ে ফেলে। প্রতিকারের উপায় কি হতে পারে সেক্ষেত্রে? এক্ষেত্রে কিন্তু ওই আগের মতো কার্বেন্ডাজিম এবং আমাদের যে ম্যানকোজেব আছে এই দুটো প্রয়োগ করে আমরা একে দমন করতে পারি। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এটা মাটিতে যেহেতু রোগটা হচ্ছে আমাদের কিন্তু গোড়াটাকে খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, অর্থাৎ জলের পরিমাণটা অনেক বাড়াতে হবে। তাহলে আমরা ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম এই দুটো দিয়েই কিন্তু আমরা এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, বাদামের ক্ষেত্রে পোকার আক্রমণ কীরকম দেখা যায় এবং প্রতিকার কি হতে পারে? হ্যাঁ, পোকার আক্রমণ বলতে আমাদের কিছু পোকা আছে যেগুলো বাদামকে ক্ষতি করতে পারে, আর কিছু পোকা আছে যেগুলো ওই বাহক হিসাবে কাজ করে আমাদের আবার রোগ সৃষ্টি করতে পারে। তো পোকার মধ্যে আমাদের প্রথমেই কিছু পাতা খাওয়া পোকা, যেগুলো আমাদের বলা হয় যে হেয়ারি ক্যাটারপিলার বা ওই লাল শুঁয়োপোকা, এটা সবথেকে বেশি ক্ষতি করে। আর আছে কিছু যেগুলো সোজা পাতাগুলোকে খেয়ে ফেলে। তো এই লাল শুঁয়োপোকা
আমাদের পুরো বাদামের পাতাটাকে গাছটাকে পুরো ঝাঁঝরা করে দিতে পারে। এবং এক্ষেত্রে সুবিধা হচ্ছে যখন প্রথম দিকে এই পোকাগুলো লাগে তখন ওটা কিন্তু একটা জায়গায় দলবদ্ধভাবে থাকে। সেক্ষেত্রে আমরা আক্রান্ত পাতা অর্থাৎ পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, সেটাকে আমরা যদি তুলে ফেলি তাহলে প্রাথমিক আক্রমণটাকে আমরা বন্ধ করতে পারি। পরের দিকে কিন্তু আর রাসায়নিক ব্যবস্থা না নিলেও সেটা দমন হয়ে যেতে পারে। শুধুমাত্র এইরকমভাবেই আমরা শুয়োপোকাকে দমন করতে পারি। আর যদি রাসায়নিক দিতেই হয় সেক্ষেত্রে আমরা ক্লোরপাইরিফস বা কার্টাপ, ক্লোরপাইরিফস হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে, কার্টাপ 1 গ্রাম প্রতি লিটার জলে, এগুলো দিয়ে কিন্তু আমরা এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করে নিতে পারি। আচ্ছা, আরও বেশ কিছু পোকার কথা যেগুলো বলছেন, পাতা খাওয়া পোকা বা সেই পোকাগুলোর ক্ষেত্রে কি উপায় হতে পারে? পাতা খাওয়া পোকার কথাই আলোচনা করলাম, এগুলো সবগুলোই পাতা খেয়ে নেয়। আচ্ছা, আমরা যেটা আরেক ধরনের পোকার কথা বলছি সেগুলো হচ্ছে এরা পোকার যেগুলো রস চুষে খায়। অনেক রকমের শোষক পোকা আছে, সেগুলো আমাদের এই বাদামের রস চুষে খায়। সেগুলো আমাদের যেমন জাপ পোকা, আমরা সবাই জানি সরষেতেও প্রচণ্ড জাপ পোকা ক্ষতি করে, এক্ষেত্রে জাপ পোকা গাছের রস চুষে খায়। আমাদের আছে কিছু জ্যাসিডস যেগুলো পাতার নিচের দিকে থাকে, সেগুলো আমাদের রসটা চুষে খায়। এদিকে থ্রিপস আছে, সেটা পাতার উপরের দিকে থাকে, এটাও আমাদের গাছের রস চুষে খায়। আবার সাদা মাছি আছে, সেটা পাতার তলার দিকে থাকে। এগুলো নিয়ন্ত্রণ কিভাবে? এগুলো আমাদের যেহেতু সর্বাঙ্গবাহী এরা গাছ চুষে খায়, সেই জন্য আমাদের এটা সর্বাঙ্গবাহী যে ওষুধগুলো আছে, বিষগুলো আছে, সেগুলো দিয়ে আমাদের এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা আমাদের ডাইমিথয়েড রোগন নামে পাওয়া যায়, মনোকোটোফস সেটা নামে পাওয়া যায়, সেটা 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে, ইমিডাক্লোরপিড 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা কার্টাপ আমাদের 1 গ্রাম প্রতি লিটার জলে, বা অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে এগুলো কমে যায়। বিশেষ করে যে এই বাহক পোকাগুলি কিছু রোগের সৃষ্টি করে, সেগুলো হচ্ছে গুচ্ছ পাতা এবং আমাদের যেটা আমাদের শুকিয়ে যায়, আমাদের কুঁড়ি শুকনো রোগ, এই দুটো রোগকেও দমন করতে গেলে কিন্তু আমাদের এই বাহক পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, সব শেষে আপনার কাছে জানতে চাইবো যে বাদামের ফসল তোলা কখন যায় বা কিভাবে করতে হবে? বাদামের গাছটা যখন আমাদের একটু পাতাগুলো হলদে হলদে হয়ে আসবে এবং বাদামগুলো যখন একটু আমরা বাদাম তুললে দেখবো যে বাদামের ভিতরের খোলাগুলোতে কালো দাগ পড়ছে শিরাগুলোতে এবং খোসাটা বাদামি রং ধারণ করেছে, তখন আমাদের বাদামটা তোলা যেতে পারে। এখন এই বাদামটা পরবর্তীকালে বীজ হিসেবে ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের একটু ভালো করে রাখতে হবে, কারণ যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কিন্তু বীজ হিসাবে সেটা বেশি দিন থাকে না। কারণ বাদাম আমরা পরের বছরে প্রায় 8 মাস ঘরে রাখতে হয়, অথবা আমাদের পরবর্তী ফসল যেমন পরপর বাদাম যেহেতু চাষ করা যায় 4 মাস পরে পরেও এটাকে ব্যবহার করা যেতে পারে। যদি আমরা পরবর্তী ফসলে ব্যবহার করি, মানে বর্ষারটা শীতকালে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বর্ষার বাদামটা পরবর্তী বর্ষাতে অথবা শীতকালের বাদামটা পরবর্তী শীতকালে ব্যবহার করব, তখন কিন্তু বীজটাকে আমরা চটের মধ্যে পলিথিন লাইনিং করে যদি রাখতে পারি, তাহলে যাতে কোনো ময়েশ্চার না ঢোকে, তাহলে কিন্তু ওই বীজের জার্মিনেশনটা আমাদের প্রায় 8 মাস থেকে যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অনেক অনেক ধন্যবাদ আশুতোষবাবু। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে বাদাম চাষের ক্ষেত্রে কিভাবে সুরক্ষিতভাবে বাদাম চাষ করা যেতে পারে এবং এই চাষের ক্ষেত্রে যদি রোগ পোকা নিয়ন্ত্রণকে সঠিকভাবে করা যায় সেক্ষেত্রে ফলনও কিন্তু ভালো পাওয়া যাবে, সেটাই কাম্য। আশা করব আমাদের আজকের আলোচনা আপনাদের আগামী দিনে চাষের ক্ষেত্রে অত্যন্ত সহযোগী হয়ে উঠবে। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কৃষিকাজ নিঃসন্দেহে লাভজনক, তাই কৃষিকাজের সঙ্গে যুগ যুগ ধরে মানুষ জড়িত হয়ে আছেন এবং তারা বাস্তবিকই চেষ্টা করেন এই কৃষির মাধ্যমে নিজের এবং দেশের উন্নতি সাধন করার জন্য।
আমরা এই মুহূর্তে রয়েছি বীরভূম জেলার বাহিরি গ্রামে। আমার সঙ্গে রয়েছেন বাহিরি গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু অচিন্ত রায়। তিনি কিন্তু প্রাথমিকভাবে কৃষক ছিলেন না, অবস্থার পরিপ্রেক্ষিতে নিজে চেষ্টা করছেন কৃষিকাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির। বিভিন্ন ধরনের চাষাবাদ করেন। আমরা তার কাছ মুখ থেকেই শুনব তিনি কি কি ধরনের চাষ করছেন এবং কত বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। অচিন্তবাবু, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি কত বছর থেকে এই চাষের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কি কি ধরনের চাষ করছেন? আমি মোটামুটি ইংরেজি 72 সাল মানে 42 বছর 40-42 বছর কৃষিকাজের সঙ্গে জড়িয়ে আছি সম্পূর্ণভাবে? সম্পূর্ণভাবে। তো এখন আমি বিভিন্ন পত্রপত্রিকা বা কৃষি বিশেষজ্ঞদের মতামত নিয়ে কৃষিকাজে কিছুটা মডার্ন টেকনোলজির দিকে আগাবার চেষ্টা করছি। বৈজ্ঞানিক ভাবধারা আপনি কবে থেকে শুরু করলেন? এটা প্রথম থেকেই বৈজ্ঞানিক ভাবধারা ফলো করে আসছি, কিন্তু মানে প্রত্যেক দিনই তো পরিবর্তন ঘটছে। এখন পুরোপুরি দেখছি বিজ্ঞানভিত্তিকই কৃষির দিকে আগিয়েছে। সেই মোতাবেক আমি এই একটা কম্প্যাক্ট এরিয়া বেছে সিলেক্ট করেছি। তার কারণ হচ্ছে বিজ্ঞানভিত্তিক চাষ করতে গেলে দেখা যাচ্ছে স্ক্যাটার্ড জমিতে করা প্রায় অসম্ভব। তাতে প্রপার সুপারভিশন বা অন্যান্য জিনিসপাতি প্রয়োগের ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা যায়। ওই জন্যে কিছু আর্থিক অসঙ্গতির মধ্যেও আমরা এইরকম একটা জায়গা সিলেক্ট করেছি। তা পরবর্তীতে এটা আরও আমরা ডেভেলপ করে সামনের দিকে কৃষিকে আরও বিজ্ঞানভিত্তিক করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি আমরা, এবং তারই একটা অংশস্বরূপ আমরা বিভিন্ন ধরনের ফল, ফুল বা অন্যান্য দানাশস্য এই সমস্ত চাষ বিজ্ঞানভিত্তিকই করে যাচ্ছি। আপনি বলছেন কৃষি সর্বান্তকরণ কৃষি করার চেষ্টা করছেন, তো এর মধ্যে এই বিভিন্ন ধরনের দানা শস্য, ডাল শস্য এগুলো নিশ্চয়ই চাষ করছেন। হ্যাঁ। কি কি চাষ করছেন? এবছরে রবি মরশুম থেকে যদি ধরি তাহলে আমি ডাল শস্য হিসেবে চাষ করেছি ছোলা, মসুর। বর্তমানে করেছি কালো কলাই এবং মুগ। আচ্ছা, তারপরে করেছি সর্ষে, তারপরে এখন করেছি তিল, করেছি সূর্যমুখী। আবার এদিকে সবজি হিসেবে করেছি ঝিঙে, খেঁড়ো ইত্যাদি, আরও 2-4টে করে সব আছে। এদিকে ফল হিসেবে করেছি কলা, আম তো আমার আছে, লেবু রয়েছে, মুসাম্বি হচ্ছে। এইভাবে আমি নানা অংশে এই ফার্মটার নানা অংশে নানাভাবে। পুকুর পাড়ে রয়েছে নারকেল গাছ। হ্যাঁ, নারকেল গাছ। তো এই সমস্ত চাষের জন্য আপনার পরিচর্যার জন্য লোকের প্রয়োজন। হ্যাঁ। সেটা কিভাবে করছেন? লোক তো আমার যেরকম দরকার হয় আমি সেরকম লোক নিচ্ছি, এবং যখন দরকার থাকছে না লোক ছেড়ে দিচ্ছি। এইভাবে চলছে। আর এখানে সবসময় মানে দেখাশোনার জন্য কিছু 2জন লোক আমাকে রাখতে হয়েছে, কারণ এখন আবার নতুন একটা আমি সংযোজন করছি, মুরগির এটাও নিয়ে আসছি এর সঙ্গে। কিছু হাঁসও করার ইচ্ছা আছে পরবর্তীতে। এইভাবে পুকুরে নিশ্চয়ই মাছ চাষ করছেন? হ্যাঁ, মাছ চাষও আছে এর সঙ্গে। কি কি মাছের চাষ করছেন? এখানে আমি পুরো দেশি মাছই আছে এখন, রুই, কাতলা, মৃগেল। এর আগে আমি কিছু গলদা টলদা করেছিলাম, ভালোই পারফরমেন্স, কিন্তু ইদানিং হয়ে ওঠেনি নানা অসুবিধার জন্য। এই মুহূর্তে আপনার ওখানে রয়েছে বললেন সূর্যমুখী চাষ। হ্যাঁ। সূর্যমুখী চাষ কি এবারই আপনি প্রথম করছেন? না, সূর্যমুখী আমি এর আগেও করেছি, এবং সূর্যমুখীটা ভীষণ লাভজনক চাষ। কেননা আমি দেখেছি খরচের অনুপাতে যে রিটার্নটা আমরা পাচ্ছি তাতে আমার ভালোই মার্জিন আসছে। তা হচ্ছে কি, সূর্যমুখীর বীজটা সবসময় আমাদের এই পশ্চিমবঙ্গের মার্কেট আমরা সবসময় পাচ্ছি না।
এবছর কি জাতের বীজ লাগিয়েছেন আপনি? এটা ওই প্যাক অন্ধ্রপ্রদেশের সিড, আর এই কৃষি দপ্তরের মাধ্যমে বীজটা পেয়েছিলাম। আচ্ছা, তো সূর্যমুখী চাষ কিভাবে করেছেন একটু যদি আমাদেরকে বলেন। সূর্যমুখী চাষ করা পদ্ধতিগত এমন কিছু নাই, যেমন অন্যান্য ফসলের ক্ষেত্রে প্রথমে গোবর সার মিশিয়ে দিয়ে জমিটাকে ভালো করে তৈরি করে তার সঙ্গে রাসায়নিক সার হিসেবে নাইট্রোজেন, ফসফেট, পটাশের আনুপাতিক যা ভাগ সেইভাবে দিয়ে জমিটাকে তৈরি করে, জমিটাকে বেশ ঝুরঝুরে মাটি এবং রসালো থাকে যেন এই অবস্থায় বীজগুলোকে অঙ্কুরোদ্গম করে ওটা ওই 1 ফুট অন্তর অন্তর আমি লাইন সুইং করেছি। তারপরে মাঝে একবার প্রথম সেচটার পরে এটাকে আমি ওই ঘাস মেরে দিয়েছিলাম আর কি নিয়ে। এটা কোন সময় চাষ করেছেন? চাষটা আমি করেছি জানুয়ারিতে, যদিও এটা ডিসেম্বরের মধ্যে আমার বিশেষজ্ঞদের মতে এটা ডিসেম্বরের মধ্যে করলে ভালো হতো, তা এতে কিছুটা সময় পিছিয়ে গেছে। তাহলেও মোটামুটি আমার মনে হচ্ছে এবছর খারাপ হবে না। এই সূর্যমুখী চাষ করার আগে ওই জমিতে আপনি কি চাষ করেছিলেন? এর আগে ছিল এই জমিতে, এখানটায় সর্ষে ছিল। সর্ষে ছিল, মানে আপনি এই জমিতে প্রথমে ধান করেছেন, ধানের পরে সর্ষে করেছেন, তারপর সূর্যমুখী করেছেন। আচ্ছা, এই যে এতগুলো ফসল আপনি একটি জমি থেকে নিচ্ছেন, তার জন্য কি উৎপাদনের কোনো হেরফের হচ্ছে? না, জমিতে যদি ঠিকমতো সার প্রয়োগটা হয়, গোবর সার, বিশেষত গোবর সার প্রয়োগটা হয়, জৈব সার, হ্যাঁ জৈব সার প্রয়োগ যদি ঠিক করা হয় তাহলে জমির হেরফের বিশেষ কিছু ঘটে না। হ্যাঁ, তার জমির মাটির কালচারটা তাতে ঠিক থাকে, বলতে গেলে ভালো হয়। হ্যাঁ, তারপরে কৃষক বন্ধুরা যদি ধান চাষ করেন, ধানের পরে শস্য চাষ করেন, তারপরে সূর্যমুখী করতে পারেন, তারপরে আবার ধানে যেতে পারেন, মানে অনেকগুলো ফসল একই সঙ্গে একই বছরে ওরা পেতে পারবেন একই জমি থেকে। আচ্ছা, আপনি বললেন যে সবজি চাষও করছেন, তো সবজির ক্ষেত্রে জমির কি আপনি বিভিন্ন সময় বিভিন্ন জমিতে করেন, না একই জমিতে সবজি চাষগুলো? না না না, বিভিন্ন জমি করি এবং ভ্যারাইটি আলাদা। এবং সবজি চাষের সবথেকে বড় জিনিস হচ্ছে উর্বরতা এবং জমি পরিচ্ছন্নতা, এই দুটোর উপর ভীষণ জোর দিতে হয়, নাহলে সবজি চাষকে ঠিক ফ্লাওয়ারিশ করা খুব মুশকিল আছে। আচ্ছা, আপনি ঝিঙে চাষ করছেন, ঝিঙে কবে লাগিয়েছেন? এখন কি ফলন? হ্যাঁ, ফলন চলছে। ঝিঙে লাগিয়েছি আমি মোটামুটি ওই ধান তোলার পরেই। তো এই যে সামগ্রিকভাবে আপনার এই কৃষি খামার থেকে উৎপাদন হচ্ছে, আপনি বিভিন্নভাবে তা খরচও করছেন, উৎপাদন খরচও হচ্ছে, সামগ্রিক আয় কতটুকু হচ্ছে? শুনুন, এখন আমি এই এলাকাটা একদম ছিল ব্যারেল ল্যান্ড বলতে গেলে, মানে এটাকে আমি একটা কম্প্যাক্ট ল্যান্ড করে ডেভেলপ করছি, তো এর আয় হচ্ছে, কিন্তু এটাকে ঠিক সাজাতে গিয়ে বা ডেভেলপ করতে গিয়ে আমার আয় ব্যয়টা এখন ঠিক বোঝা যাচ্ছে না। তবে যে ফসলই করছি মানে সেই ফসলের যদি অঙ্ক আলাদা করে করা হয় লাভ আছে। সামগ্রিকভাবে হয়তো আপনার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রক্রিয়ার জন্য আপনি লাভটা দেখতে পাচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে, কারণ সেটাও আমার ওর লভ্যাংশটা আমার একটা ইনভেস্টমেন্ট হচ্ছে। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা, এটা একটা কৃষিভিত্তিক এলাকা, মানে আমার যে এই মধ্যে এই 20 বিঘা ল্যান্ডটা আছে পুকুর সহ, এটাকে একটা কৃষির মডেল হিসেবে আমি রাখতে চাই। কৃষি মিনস এগ্রিকালচার, ফিসিকালচার, হর্টিকালচার, ফ্লোরিকালচার, কম্প্যাক্ট এরিয়া। আমি একটা, আপনি ফুল চাষও করছেন? হ্যাঁ। তো এই যে আপনি ফলের চাষ করছেন, ফুলের চাষ করছেন, তার থেকে আর্থিক লাভ কতটুকু হয়? ফুলের আর্থিক লাভ খুব ভালোই আছে, কিন্তু আমাদের এখানে যে সংলগ্ন শহরতলি বা যেটুকু আরবান এরিয়া বলি আমরা, সেটা খুব কম, যার জন্য আমাদের ফুলের মার্কেটটা সবসময় একটা সমানভাবে থাকে না। যেটা মানে কলকাতা সংলগ্ন এলাকাতে চাষিরা সমান সারা বছর একটা সমান বাজার পায়, আমাদের এখানে কিন্তু সেখানে তারতম্য ঘটে। হয় বিয়ের সিজনে একটা ভালো পয়সা পাওয়া, কিন্তু তা অন্য সময় সেটা পাওয়া যায় সারা বছর ধরে। ফুল যখন আপনার ফুটতে লাগবে, সে তো সমানে দিয়ে যাবে, সে তার সিজনের জন্য অপেক্ষা করবে না, যার জন্যে ফুলটা এখানে কিন্তু খুব প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি না।
আর ফল চাষের ক্ষেত্রে বাজার কিভাবে করছেন? ফল চাষের ক্ষেত্রে লোকাল মার্কেট আছে আমার, এখানেই আমার হকাররা বেশিরভাগ নিয়ে যায়। আর যখন বেশি হয় তখন বোলপুর মার্কেটে পাঠাই। আপনি বললেন আপনি মোসাম্বি চাষ করছেন। হ্যাঁ। মোসাম্বির এখানকে বলা হয় যে এখানকার মোসাম্বি ভালো হয় না অনেক ক্ষেত্রে, এটা ভুল ধারণা। আপনি যে মোসাম্বি করছেন তার ভ্যারাইটি কেমন? ভ্যারাইটিটা আমি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান বিভাগ থেকে সংগ্রহ করেছিলাম এটা, এবং ভীষণ উন্নত মানের মোসাম্বি। গত বছরে আমি যখন মার্কেটে পাঠিয়েছিলাম, আমার গত বছর প্রথম হয়েছিল, খুব বেশি হয় নাই, কিন্তু মার্কেটে প্রথম দিন পাঠানোর পরেই যে কাউন্টারে আমি সেটা পাঠিয়েছিলাম তারপরে প্রায়ই ফোন আসে বা আর কিছু থাকে তো পাঠান, আর কিছু, তার মানে মানটা এর খুব উন্নত হয়েছে, আমি নিজে খেয়েও দেখেছি। আচ্ছা, তো এই সমস্ত ফসল তো এখানে হয় না সাধারণত, তো এই চাষ করতে গিয়ে আপনার কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? না, হয় না নয়, আসলে আমরা এগুলো চাষের মধ্যে ঢুকি নাই বলে বুঝতে পারি না। হয় না বলতে আমি অলরেডি এখানে দেখেছি, সেটা এমনি আমাদের আবহাওয়াতে আঙুরটা হচ্ছে না, তবে চেষ্টা করেছি। তবে আঙুরটা আবার পরবর্তীতে শুনলাম করা যায়, সেখানে গ্রিন হাউস যদি বানানো হয়, যেটা অনেক আর্থিক দরকার, তা হয় না ঠিক নয়, তো আপনি চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি এই হাঁস এবং মুরগি চাষ করার দিকেও ঝুঁকেছেন, তো এর থেকে আপনার কি মনে হয় সামগ্রিক কৃষিটা আপনার এই খামারের জন্য খুবই জরুরি খুব নয়, আমি একটা করব, এবং এটার ওপরে যে লভ্যাংশটা এখন আমাদের যে ধারণাটা হয়েছে কৃষকদের মধ্যে, সাধারণ কৃষকদের মধ্যে, যে চাষে লাভ নেই, এইটা ঠিক নয়। কেন চাষে লাভটা নেই অন্য অর্থে মানে কি, প্রথম আমি আপনাকে যেটা বললাম এর আগেই, যে বিচ্ছিন্ন জমির জন্য এক প্রপার সুপারভিশন বা মডার্ন টেকনোলজি প্রয়োগ করে চাষটা করা সম্ভব হচ্ছে না। দুই হচ্ছে আমরা তারতম্য ঘটাতে পারছি না চাষে, কারণ ধারাবাহিকতা যে এই মাঠে হচ্ছে কি, আমার নিজস্ব জমি এক জায়গায় না থাকার জন্য পাশের জমির ওপর নির্ভর করতে হচ্ছে সে কি লাগাচ্ছে। আমার যদি ইচ্ছা থাকছে যে আমি না এবছরে সূর্যমুখী করব, কিন্তু পাশের জমিগুলো দেখা গেল ফাঁকা রাখছে, সেক্ষেত্রে আমাকে তাদের উপর নির্ভর করে আমাকে ফাঁকা রাখতে হলো। তার কারণ হচ্ছে অন্যান্য ছাগলের, গরুর অত্যাচার বা ইরিগেশনের প্রপার অ্যারেঞ্জমেন্ট এগুলো হবে না। এর জন্য আমাকে পাশের জমিগুলোর উপর নির্ভর করে চাষ করতে। আর কম্প্যাক্ট থাকলে কি, আমি প্লট মার্কিং করে নিলাম, এই প্লটে এই সিজনে এইটা করব, এরপরে এইটা করব, এটা নির্দিষ্ট পরিকল্পনা করা যাবে। আচ্ছা, ধন্যবাদ অচিন্তবাবু, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। কৃষক বন্ধুরা, যে পরিকল্পনা ভিত্তিক চাষ করলে সফল হওয়া যায় তা আমরা অচিন্তবাবুর এই খামার থেকেই দেখতে পেলাম। আশা করছি আমরাও ভবিষ্যতে আপনাদের কাছ থেকেও এই ধরনের খামার দেখতে পাবো এবং পরিকল্পনা ভিত্তিক চাষ আপনারা ভবিষ্যতে নেবেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক ৭৩১২৩৫।